হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আমরা এখানে প্রেজেন্ট হলাম গুপ্ত যুগ নিয়ে, ঠিক আছে? তো গুপ্ত যে যুগ ছিল সেই যুগের সাম্রাজ্যের ইতিহাস নিয়ে আমরা এখানে আলোচনা করব। অবশ্যই সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি নিশ্চয়ই দেখবে। আর এটা আমাদের এসটিটি এক্সামের ইউনিট নাম্বার 1-এর, ঠিক আছে, 1-এর 6 নাম্বার পয়েন্টটা আছে এই গুপ্ত যুগটা। অবশ্যই সবাই প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। আমি এটা 2-3টা পার্ট করব, কারণ অনেকটা বড় চ্যাপ্টার, তাই এক পার্টে বোঝানো সম্ভব না, আর অনেকটাই সময় লাগবে। আর সবার কাছে 5 থেকে 6 মিনিটের বেশি সময় থাকে না, তো অবশ্যই আমি এইটুকের মধ্যেই ভিডিও বানানোর চেষ্টা করব। তো এক গৌরবময় যুগের সূচনা কখন? যখন গুপ্ত যুগ হয়েছিল। মৌর্য সাম্রাজ্যের পতনের পর প্রায় 5-10 শতক ধরে ভারতে কোনো ঐক্যবদ্ধ রাষ্ট্র ও সার্বভৌম শক্তি ছিল না। এই সময় মধ্যে বল্লিক, গ্রিক, শক, পল্লব, কুষাণ প্রভৃতি বিদেশি জাতি ভারতে প্রবেশ করে। কুষাণরা ভারতের কিছু অঞ্চলে আধিপত্য বিস্তার করলেও ভারতের রাষ্ট্রীয় ঐক্য পুনঃস্থাপিত হয়নি। কুষাণদের আমলে কেন্দ্রীয় শক্তি বলে কিছু ছিল না। সামন্তরাই কুষাণ অধিকৃত অঞ্চল শাসন করতেন। এর ফলে প্রাদেশিক শক্তিগুলি প্রবল হয়ে ওঠে। অবশেষে খ্রিস্টীয় 4র্থ শতাব্দীতে মগধে গুপ্ত রাজাদের নেতৃত্বে এক শক্তিশালী সাম্রাজ্যের অভ্যুদয় ঘটলে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। কখন? খ্রিস্টীয় 4র্থ শতাব্দীতে। জিনিসটা ক্লিয়ার? তো গুপ্ত রাজারা ভারতের রাজনৈতিক অনৈক্য ও বিশৃঙ্খলা দূর করে এক সর্বভারতীয় রাজশক্তি ও উন্নত সভ্যতা সংস্কৃতির সৌধ নির্মাণ করেন। কুষাণ ও সাতবাহন রাজ্যের ধ্বংসস্তূপের উপর গুপ্ত সাম্রাজ্য গড়ে ওঠে। তো গুপ্ত বংশের উৎপত্তি সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। অনেকের মতে গুপ্ত সম্রাটদের কোনো পূর্বপুরুষ কুষাণ সম্রাটদের অধীনে কর্মচারী ছিলেন, ঠিক আছে? সমসাময়িক লিপি ও চীনা পরিব্রাজক ইদ সিং এর বিবরণী থেকে জানা যায় যে নালন্দার পূর্ব দিকে শ্রীগুপ্ত নামে এক রাজা রাজত্ব করত। কোথায়? নালন্দার পূর্ব দিকে। সম্ভবত তিনি ও তার পুত্র ঘটোৎকচ বাংলাদেশের ও মগধের এক অঞ্চলের রাজা ছিলেন এবং তারা দুজনেই মহারাজা উপাধি ধারণ করেছিলেন। তারা দুজনে 270 থেকে 320 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন, ঠিক আছে? গুপ্ত রাজাদের শক্তির উৎস ছিল ঘোড়া। কুষাণদের কাছ থেকেই গুপ্ত রাজারা অশ্ববাহিনীকে দক্ষতার সঙ্গে যুদ্ধে ব্যবহার করতে শিখেছিল। এছাড়া গাঙ্গীয় উপত্যকার উর্বর ভূমিতে উৎপাদিত বিশাল কৃষি সম্পদ গুপ্তদের অর্থনৈতিক সমৃদ্ধির সহায়ক হয়েছিল। মধ্য ভারতে ও বিহারের লৌহখনিগুলি গুপ্তদের অর্থনৈতিক সমৃদ্ধির অপর কারণ। তো খুবই ইম্পর্ট্যান্ট এই লাইনগুলা। এই লাইনগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে যে কখন যে গুপ্তদের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পায়, তখন আমরা বলতে পারব কি মধ্য ভারতে ও বিহারের লৌহখনিগুলি গুপ্তদের অর্থনৈতিক সমৃদ্ধির অপর কারণ। প্রথম চন্দ্রগুপ্ত, সময়সীমা হলো 320 থেকে 335 খ্রিস্টাব্দ। এই বংশের প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা ছিলেন ঘটোৎকচের প্রথম পুত্র চন্দ্রগুপ্ত, ঠিক আছে? সেও আবার প্রথম চন্দ্রগুপ্ত। তো এই যে গুপ্ত বংশের প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা কে ছিলেন? ঘটোৎকচের প্রথম পুত্র প্রথম চন্দ্রগুপ্ত। তার সময় থেকে গুপ্ত বংশের সাম্রাজ্য বিস্তার শুরু হয়। তিনি মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেন। তো এই মহারাজা ধীরাজ উপাধি কে গ্রহণ করেন? প্রথম চন্দ্রগুপ্ত। তার রাজধানী ছিল পাটলিপুত্রে। প্রথম চন্দ্রগুপ্তকে গুপ্ত সাম্রাজ্যের যথার্থ প্রতিষ্ঠাতা বলা হয় বা যায়। তিনি বৈশালীর লিচ্ছবি রাজকন্যা কুমারী দেবীকে বিবাহ করে গুপ্ত সাম্রাজ্য শক্তি বৃদ্ধি করেন। তিনি এই যে প্রথম চন্দ্রগুপ্ত কি করেছে? প্রথম চন্দ্রগুপ্ত লিচ্ছবি যে রাজকন্যা
কুমারী দেবী ওনাকে বিবাহ করেছিলেন, যার ফলে ওনার সাম্রাজ্য বৃদ্ধি পেয়েছিল। ডক্টর গোয়াল বলেছেন, এই বৈবাহিক সূত্রের ফলে গুপ্তরা দক্ষিণ বিহারের মূল্যবান লৌহর খনিগুলি লাভ করেছিল। এই সম্পদের লাভের ফলে গুপ্তরা উত্তর ভারতে বৃহত্তম শক্তিতে রূপান্তরিত হন। চন্দ্রগুপ্ত সমগ্র বিহার, বাংলা কিছু অংশ, তারপর উত্তরপ্রদেশের আধিপত্য বিস্তার করেন। তিনি গুপ্তাব্দ গণনার প্রচলন করেন। তো আমরা যদি প্রশ্ন পাই যে গুপ্তাব্দ গণনা কে করেন, এটা করেন চন্দ্রগুপ্ত মৌর্য, প্রথম চন্দ্রগুপ্ত। ঠিক আছে। সমুদ্রগুপ্ত ছিলেন চন্দ্রগুপ্তের লিচ্ছবি মহিষী কুমার দেবীর পুত্র। সমুদ্রগুপ্ত ছিলেন চন্দ্রগুপ্তের লিচ্ছবি মহিষী কুমার দেবীর পুত্র। সমুদ্রগুপ্ত জ্যৈষ্ঠ পুত্র ছিলেন না, কিন্তু চন্দ্রগুপ্ত পুত্রদের মধ্যে যোগ্যতম ছিলেন। এই কারণে কি চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে সিংহাসনে উত্তরাধিকারী হিসাবে মনোনীত করে যান। ঠিক আছে। তো সমুদ্রগুপ্ত 335 থেকে কিংবা 340 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তিনি 340 থেকে 380 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। রাজ্য জয়ের জন্য সমুদ্রগুপ্ত খ্যাত, এবং এই কারণে স্মিথ তাকে ভারতের নেপোলিয়ন বলে অভিহিত করেছে। তো ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। তারপর সভাকবি হরিসেন রচিত এলাহাবাদের প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের সামরিক প্রতিভার পরিচয় পাওয়া যায়। তো এলাহাবাদের প্রশস্তি কে রচনা করেন? সভাকবি হরিসেন। কে করেন? সভাকবি হরিসেন। তো মহাপদ্মনন্দ ও চন্দ্রগুপ্ত মৌর্যের মতো সমুদ্রগুপ্ত দিগ্বিজয়ের পরিকল্পনা গ্রহণ করেন। কৌটিল্যের প্রচারিত রাষ্ট্রীয় নীতির সমুদ্রগুপ্ত ছিলেন মূর্ত প্রতীক। শক্তিমান মাত্রই যুদ্ধ করবে এবং শত্রু নিপাত করবে। কৌটিল্যের এই আদর্শ সমুদ্রগুপ্ত অনুসরণ করেছিলেন বলা হয়। ঠিক আছে। সমুদ্রগুপ্ত উত্তর ভারতে 9 জন রাজাকে পরাস্ত করে তাদের রাজ্য গুপ্ত সাম্রাজ্যভুক্ত করেন। এই 9 জন রাজা ছিলেন গণপতি, তার মধ্যে রুদ্রদেব, মতিল, নাগদত্ত, চন্দ্রবর্মন, অচ্যুত, নাগসেন, নন্দী, বলবর্মন প্রমুখ। অচ্যুত ছিলেন আধুনিক বেরেলি জেলার অন্তর্গত অহিছত্র রাজ্যের রাজা। বাণভট্ট রচিত হর্ষচরিত থেকে জানা যায় যে নাগসেন ছিলেন মথুরার নাগ বংশের রাজা। রুদ্রদেব ছিলেন সম্ভবত বকাটক রাজা প্রথম রুদ্রসেন। দীনেশচন্দ্র সরকার রুদ্রদেবকে পশ্চিম সক্ষত্রপ দ্বিতীয় রুদ্রদমন অথবা তার পুত্র তৃতীয় রুদ্রসেনের সঙ্গে অভিন্ন মনে করেন। তো এখানে এক একজন ব্যক্তি এক এক পার্টকে খুব ডেসক্রাইবভাবে দিয়েছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। তো গণপতি নাগ ছিলেন নাগসেনের উত্তরাধিকারী ও ধরের অধিপতি। মতিল উত্তরপ্রদেশের পশ্চিম অঞ্চলে রাজত্ব করতেন। চন্দ্রবর্মন ছিলেন শুশুনিয়া রাজ্যের অধিপতি। এছাড়া সমুদ্রগুপ্ত উত্তর ভারতে দিল্লি ও পাঞ্জাব অঞ্চলে কোটা রাজ্য এবং মধ্যপ্রদেশের জঙ্গলাকীর্ণ আর্টবিক রাজ্যটি দখল করেন। আর্যাবর্তের প্রায় সব স্বাধীন রাজ্যই গুপ্ত সাম্রাজ্যভুক্ত করে সমুদ্রগুপ্ত সর্ব রাজুচ্ছেতা পরাক্রমাঙ্ক উপাধি ধারণ করেন। তো খুবই গুরুত্বপূর্ণ সমুদ্রগুপ্ত কি কি উপাধি ধারণ করেন, এই জিনিসটা তোমরা ভালো করে শিখে রাখবে। বাকিগুলা কিন্তু না পড়লেও হবে, কিন্তু এই লাইনটা কিন্তু অবশ্যই পড়তে হবে। উত্তর ভারতে একছত্র আধিপত্য স্থাপন করে সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হন। তো এলাহাবাদের প্রশস্তি থেকে জানা যায় যে দক্ষিণ ভারতে সমুদ্রগুপ্ত যেসব রাজাকে পরাস্ত করেছিলেন তাদের মধ্যে কুশলের মহেন্দ্র, মহাকান্তের ব্যাঘ্র রাজা, কোরলের মন্তরাজ, কুত্তরের স্বামীদত্ত, এরণ্ডপলের দমন, কাঞ্চির বিষ্ণুগুপ, অপমুক্তার নীলরাজ, কুস্তলাপুরের ধনঞ্জয় সবিশেষ উল্লেখযোগ্য। দক্ষিণ ভারতের এই রাজারা
উড়িষ্যার অন্ধ্র ও তামিলনাড়ুর একাংশ রাজত্ব করতেন। অবশ্য সমুদ্রগুপ্ত সমগ্র দাক্ষিণাত্য জয় করেননি। ঠিক আছে, সমুদ্রগুপ্ত ভারতের রাজনৈতিক ঐক্য সাধন এবং নিজেকে একরাট রূপে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তো কে নিজেকে একরাট রূপে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন? সমুদ্রগুপ্ত। ওকে, এই কারণে তিনি উত্তর ভারতে ও দক্ষিণ ভারতে ভিন্ন নীতি গ্রহণ করেন। উত্তর ভারতের বিজিত রাজ্যগুলি তিনি সরাসরি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেন, কিন্তু দক্ষিণ ভারতে তিনি পরাজিত রাজাদের তাদের রাজ্য ফিরে দেন। তিনি তাদের কাছ থেকে আনুগত্যের শপথ গ্রহণ করেই সন্তুষ্ট থাকেন। সমুদ্রগুপ্ত দিগ্বিজয়ে আতঙ্কিত হয়ে পূর্ব ও পশ্চিম ভারতের সীমান্ত অঞ্চলের যথা সমতট, এখন পূর্ববঙ্গ, দবক, ত্রিপুরা বা ঢাকা, দেখো দবক কিন্তু আগে কথা ছিল ত্রিপুরা ছিল, ঠিক আছে, মনে রাখবে। সমতট ছিল পূর্ববঙ্গে, কামরূপ, নেপাল, ত্রিপুরা মানে কর্তারপুর রাজারা বিনা যুদ্ধে সমুদ্রগুপ্তের বশতা স্বীকার করে নেন। এছাড়া পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্তের অর্জুনায়ন, মদ্রক প্রভৃতি উপজাতীয় রাজ্য তার বশতা স্বীকার করে নেয়। অনেকের মতে উত্তর পশ্চিম সীমান্তের কুষাণ ও গুজরাটের শকরাও তার বশতা স্বীকার করে নেন। তো আজকে আমরা এই পার্ট 1-এ এইটুকুই পড়ব, কারণ ভিডিও যদি বেশি লেংথ হয় তাহলে সবাই দেখতে চায় না, তাই এই অল্প লেংথের মধ্যেই আমরা পার্ট 1-এ এইটুকুই পড়ব। তো এই যে গুপ্ত সাম্রাজ্যের প্রথম পার্ট তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে, এবং যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক দিয়ে যাবে, ডিসলাইক মাস্ট বি দিয়ে যাবে। এবং তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনে অল প্রেস করে রাখবে, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাবে। তো দেখা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে, প্রথম থেকে শেষ ছবি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।